MBA অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি পড়াবো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আজকে এই কোর্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার পড়াবো। এর মধ্যে আমরা আলোচনা করব হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, নেচার or characteristics of management accounting, its objective, importance and limitation. তাহলে প্রথমেই আসো আমরা বুঝে নেই what is strategic management accounting. Strategic management accounting is the process of identifying, gathering, choosing and analyzing accounting data for helping the management team to make strategic decisions and to assess organizational effectiveness. যদি এই ইয়েটাকে আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় যে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনা দলকে সহায়তা করার জন্য হিসাব তথ্য চিহ্নিতকরণ, সংগ্রহকরণ, বাছাইকরণ এবং বিশ্লেষণ করা হয়, যা প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা পরিমাপ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৌশলগত বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য হিসাব তথ্যগুলোকে চিহ্নিত করা হয়, সংগ্রহ করা হয়, বাছাই করা হয়, বিশ্লেষণ করা হয় এবং যা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংয়ে হেল্প করে এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা প্রতিবেদন আকারে প্রকাশ করে। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের একটা ধারণা হলো যে এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ডেটাগুলিকে চিহ্নিত করব, গ্যাদারিং করব, চুজ করব, অ্যানালাইজ করব। হোয়াই? ফর হেল্পিং দ্য ম্যানেজমেন্ট or management team to make strategic decision. স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো এমন একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ডাটাগুলিকে বিভিন্ন উপায়ে সাজিয়ে চিহ্নিত করে একসাথে করে অ্যাকোমোলেশন করে এগুলিকে অ্যানালাইজিং করে এমনভাবে ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করব যেন ম্যানেজমেন্ট কৌশলগত বা স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে সহায়তা হয়, মানে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যেন সহায়ক হয়। এই হলো আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে এবার আসো আমরা আলোচনা করি এর বৈশিষ্ট্যগুলি কী কী। নেচার অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। প্রথমেই আসো কৌশল ও ধারণা, টেকনিক অ্যান্ড কনসেপ্টস। কৌশলগত ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান আর্থিক তথ্যকে ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন কৌশল ও ধারণা ব্যবহার করে থাকে। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব ব্যয় বিশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের কৌশল, যেমন ব্রেক ইভেন পয়েন্ট, তারপর মার্জিনাল কস্টিং ইত্যাদি ব্যবহার করে থাকে। অর্থাৎ কৌশলগত যে
ডিসিশন মেকিংয়ের জন্য যে কীভাবে কৌশল গ্রহণ করবে এবং কী ধারণার উপর নির্ভর করবে তা বিচার বিশ্লেষণ করে। সুতরাং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এটি একটি বৈশিষ্ট্য। দেন সাপ্লাই অফ স্ট্র্যাটেজিক ইনফরমেশন, স্ট্র্যাটেজিক ইনফরমেশনগুলিকে সাপ্লাই দেয়, এটা আরেকটি বৈশিষ্ট্য। তারপরের বৈশিষ্ট্য হলো যে কনসার্ন উইথ ফিউচার, এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট, এটি আরেকটি বৈশিষ্ট্য। তারপর হলো ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এটা এই কৌশলগত ব্যবস্থাপনা এটির কার্যের মূল্যায়ন করে থাকে, অর্থাৎ পারফরমেন্স সম্পর্কে ইভ্যালুয়েট করে, পারফরমেন্সটাকে মূল্যায়ন করে থাকে, এটি আরেকটি বৈশিষ্ট্য। স্ট্র্যাটেজিক রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ঝুঁকি বিশ্লেষণ করা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটি বৈশিষ্ট্য। তারপরে আসো আইডেন্টিফিকেশন অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, প্রতিষ্ঠানের স্ট্রেংথ কোথায় কোথায় আছে, কোথায় কোথায় তার উইকনেস আছে, এগুলিকে বিচার বিশ্লেষণ করা বা চিহ্নিত করা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটি বৈশিষ্ট্য। কনসিডারেশন অফ কোয়ালিটেটিভ ইনফরমেশন, গুণবাচক তথ্যাবলীর বিবেচনা, অর্থাৎ আমাদের যে আর্থিক হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এগুলি সংখ্যাত্মক তথ্যাবলীর সাথে জড়িত, গুণবাচক তথ্যাবলী বিবেচনা করে না। কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই গুণবাচক তথ্যকেও বিশ্লেষণ করে থাকে। দেন এটি আরেকটি বৈশিষ্ট্য। দেন কজ অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস, কারণ ও প্রভাব বিশ্লেষণ, এটি আরেকটি বৈশিষ্ট্য, যে কী কারণে হয়েছে এবং এর ফলে কি প্রভাব পড়তে পারে, এইগুলি বিশ্লেষণ করাও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি বৈশিষ্ট্য। দেন ডিসিশন অ্যাকাউন্টিং, ডিসিশন অ্যাকাউন্টিং সিদ্ধান্ত হিসাব ব্যবস্থা, অর্থাৎ তথ্যগুলিকে এমনভাবে উপস্থাপন করা হয়, অ্যাকাউন্টিং ডেটাগুলিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন কৌশলগতভাবে সিদ্ধান্ত নিতে সহায়ক হয়, এটি আরেকটি বৈশিষ্ট্য। দেন অ্যানালিটিক্যাল মেথড, এখানে হিসাব তথ্যগুলিকে এবং অন্যান্য গুণবাচক যে সমস্ত তথ্য এগুলিকে বিচার বিশ্লেষণ করে তারপর ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করা হয়, ফলে এটি আরেকটি বৈশিষ্ট্য অ্যানালিটিক্যাল মেথড। এই ছিল আমাদের মোটামুটি এর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অর নেচার। এরপরে আসো অবজেক্টিভ অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্যগুলি কী কী, অবজেক্টিভ কী কী। অবজেক্টিভের মধ্যে যেমন ধরো টু সাপ্লাই অফ ইনফরমেশন, এটি একটা উদ্দেশ্য। তারপর টু হেল্প দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়নে এটি হেল্প করে। টু প্রিপেয়ার অফ স্ট্র্যাটেজিক বাজেট, কৌশলগত বাজেট প্রণয়নে এটি সাহায্য করে। টু ডিটারমিন অল্টারনেটিভ অ্যাকশন প্ল্যান, যদি কোনো বিকল্প থাকে, অল্টারনেটিভ প্ল্যান থাকে, যে আমরা এইটা গ্রহণ করব না ওটা গ্রহণ করব, সেটার মধ্যে কোনটা বেস্ট হবে তা
বিকল্প কার্য নির্ধারণে এটি হেল্প করে। এটা আরেকটা অবজেক্টিভ। টু ডিটারমিন দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্ক, কার্যমান নির্ধারণ করা, অর্থাৎ প্রত্যেকটা কাজের যদি স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের সাথে সবসময় তার বিচ্যুতিকে বিশ্লেষণ করা যায়। সুতরাং মান নির্ধারণ করা, একটা স্ট্যান্ডার্ড তৈরি করাও এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটি উদ্দেশ্য। তারপর টু অ্যানালাইজ ভেরিয়েন্সেস, যে মানের সাথে কার্যমানের সাথে প্রকৃত মানের যদি বিচ্যুতি হয় তাহলে তার কারণ, কজ অ্যান্ড এফেক্ট বিশ্লেষণ করা, এটি আরেকটি অবজেক্টিভ। তারপর প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সম্পদের সঠিক বা যথাযথ বা কাম্য ব্যবহার, এটি আরেকটি অবজেক্টিভ। টু অ্যানালাইজ দ্য স্ট্র্যাটেজিগুলিকে আবার বিচার বিশ্লেষণ করা, এটি আরেকটি অবজেক্টিভ। টু অ্যানালাইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস, সুযোগ এবং শক্তি সম্পর্কে বিশ্লেষণ করা। টু আইডেন্টিফাই দ্য উইকনেস অ্যান্ড থ্রেটস, যে হুমকি কোথায় আছে এবং দুর্বলতা কোথায় আছে এগুলিকে আইডেন্টিফাই করাও আরেকটি অবজেক্টিভ। মিনিমাইজিং কস্ট, খরচ কমানো বা ব্যয় কমানো, আরেকটি অবজেক্টিভ। টু হেল্প ইন কোঅর্ডিনেশন, সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা করা। টু অ্যানালাইজ দ্য ইন্টারপ্রিট অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, আর্থিক তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা দেয়া। এই ছিল আমাদের মোটামুটি অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তারপরে আসো ইম্পর্টেন্স, এর গুরুত্ব কোথায় কোথায়। এর মধ্যে ইতোমধ্যে আমরা অনেকগুলো আলোচনাই করেছি যেগুলি আমাদের ইম্পর্টেন্সের মধ্যে আছে, যেমন টু সাপ্লাই দ্য নেসেসারি ইনফরমেশন টু ম্যানেজমেন্ট, টু হেল্প দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং, to prepare the strategic budget, to determine the alternative action plan, to determine the standard work, to analyze the variances, proper utilization of resources, to analyze the strategy, to analyze the strength and opportunities, to identify the weakness and threats, minimizing cost, preventive action, to help in coordination, to analyze the interpret the financial information। এগুলি অবজেক্টিভের মধ্যেও আমরা পড়েছি। তাহলে আমাদের অবজেক্টিভ এবং ইম্পর্টেন্স মোটামুটি কাছাকাছি, এর উত্তরগুলি হবে কাছাকাছি। তারপর আরেকটি টপিক হলো যে লিমিটেশন অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ইটস অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের পরীক্ষায় অনেক সময়ই আসে যে এর লিমিটেশনগুলি কী কী, বা এর সীমাবদ্ধতাগুলি কী কী, বা অসুবিধাগুলি কী কী। প্রথমেই আসো যে এর সীমাবদ্ধতার মধ্যে এই বিষয়গুলো অতীত তথ্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ইনফরমেশন বা তথ্য, সেই তথ্যগুলি অতীতের হয়ে থাকে। আমরা সিদ্ধান্ত নেই ভবিষ্যতের, তো অতীতের তথ্য দিয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত অনেক সময় প্রাসঙ্গিক নাও হতে পারে, এটি একটি সীমাবদ্ধতা। তারপরে আসো দক্ষ হিসাবরক্ষকের অভাব, যে হিসাবরক্ষক যদি যথেষ্ট কোয়ালিটেটিভ না হয় তাহলে আমাদের যে তথ্যগুলি আসবে সেই তথ্যগুলোর মধ্যে যথার্থতা এবং
তথ্যগুলি নির্ভরশীল নাও হতে পারে। সেজন্য দক্ষ হিসাবরক্ষকের যদি অভাব হয়, সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনগুলিও সঠিক হবে না বিধায় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সিদ্ধান্তগুলো ভুল হতে পারে। তারপর আসো অনুমান ভিত্তিক সিদ্ধান্ত। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সকল তথ্য গাণিতিক বা প্রকৃত নয়। এখানে অনেক তথ্য অনুমান নির্ভর, তাই এর আলোকে যে সিদ্ধান্তগুলো আসে তা সাধারণত অনুমান ভিত্তিক, কিন্তু বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত অনুমান ভিত্তিক সিদ্ধান্তের চেয়ে উত্তম। তাহলে অনুমান ভিত্তিক সিদ্ধান্ত হওয়ার কারণে সবসময় সেটি সময় উপযোগী নাও হতে পারে। তারপরে আসো ব্যয়বহুল, এটি ইটস ভেরি এক্সপেন্সিভ। কৌশলগত ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল। এটা উচ্চ পর্যায়ের হিসাব বিজ্ঞান হওয়ায় পরিচালনার জন্য অনেক অর্থ ব্যয় হয়। যেহেতু এই তথ্যগুলিকে বিচার বিশ্লেষণ করে ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে হয়, সুতরাং তাকে একজন দক্ষ এবং কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের সহায়তা নিতে হতে পারে। অনেক ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা আইসিএমএবি থেকে পাশ করা সিএমএ অনেক সময় নিয়োগ দিতে হতে পারে, এবং সেক্ষেত্রে ব্যয়টা অনেক বেড়ে যায়। এটি একটি সীমাবদ্ধতা। তারপরে আসো সংখ্যায় পরিমাপ করার অসুবিধা। গুণবাচক তথ্যকে সংখ্যায় পরিমাপ করা খুবই কষ্টসাধ্য। এটা পরিমাপক পাওয়া যায় না, যা অনুমানের উপর ভিত্তি করে পরিমাপ করতে হয়। প্রতিষ্ঠানের এমন কিছু সমস্যা, যেমন কর্মচারীদের বিরূপ আচরণ, দ্বিমত ইত্যাদি সংখ্যায় পরিমাপ করা যায় না। অর্থাৎ আমরা গুণবাচক বিষয় এই ক্ষেত্রে বিবেচনা করি, ফলে এই গুণবাচক তথ্যাবলী থেকে এগুলিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। এটি একটি অসুবিধা বা লিমিটেশন। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এইসব প্রতিষ্ঠান যারা অনেক হিসাব রক্ষণের জন্য অনেক অর্থ ব্যয় করতে সমর্থ, শুধু তারাই এই কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সহায়তা নিতে পারে। ছোটোখাটো বা মধ্যমেয়াদী যে সমস্ত প্রতিষ্ঠান, মধ্য পর্যায়ের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাদের পক্ষে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ব্যবহার করা অনেক ব্যয় সাপেক্ষ। এরপরে আসো প্রায়োগিক সমস্যা। যে কোনো সমস্যায় প্রতিষ্ঠানকে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান প্রয়োগের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, যেমন দক্ষ নির্বাহীর অভাব, কার্যভিত্তিক দায়িত্ব পালনের সীমাবদ্ধতা, অপব্যাখ্যার সম্ভাবনা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তাহলে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ইম্পর্টেন্স, অবজেক্টিভ এবং সুবিধা অনেকগুলো থাকার পরেও কিছু কিছু সীমাবদ্ধতা থেকে যায়, যে সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করলাম। এবং এখান থেকে আমি আরেকটা ক্লাস নিলে তোমাদের এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। ধন্যবাদ।